This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, শুভ সন্ধ্যা। সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টরে আপনারা দেখতে পাবেন, আমরা যা তথ্য সংগ্রহ করেছি তা থেকে প্রমাণ হয়ে যায় এই যে দ্রোহের নামে যে ডাক্তাররা আন্দোলনে নেমেছিলেন, এরা এক একটা কত বড় জালিয়াত, সেটাই আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব। দ্রোহের প্রতিবাদী ডাক্তার আসলে একজন জালিয়াত। হ্যাঁ, এমনটাই অভিযোগ উঠছে দ্রোহের বিপ্লবী ডাক্তার, যিনি স্বয়ং মুখ্যমন্ত্রীকে অসম্মান করে কথা বলে এগিয়ে রাখা আর চোখে চোখ রাখা চ্যানেলগুলির চোখে মনি হয়ে উঠেছিলেন, সেই আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধেই অভিযোগ। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. আজকে আমরা এই আমাদের এই অনুষ্ঠানে এই জালিয়াত দ্রোহের জালিয়াতদের নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। কারণ আপনাদের জানা উচিত যে যারা এই দ্রোহের নামে বিদ্রোহকে এরা হঠাৎ দ্রোহ করে দিল, ওই চোখে চোখ রাখা চ্যানেল আর ওই এগিয়ে রাখা চ্যানেলের সৌজন্যে, যাই হোক, সে বিদ্রোহ হোক আর দ্রোহ হোক, কার বিরুদ্ধে দ্রোহ কেউ জানে না। দ্রোহ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? তাও নয়। দ্রোহ কি তাহলে সিবিআই এর বিরুদ্ধে? সেখানেও আন্দোলনে দেখা যায়নি, দেখা গেছে স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে দ্রোহ, তাও জানি না। ধর্মতলার লোকজনের বিরুদ্ধে দ্রোহ, সেখানে আন্দোলন হচ্ছে। এই দ্রোহ ব্যাপারটাই পুরো ঘেটে ঘ হয়ে গিয়েছে। আমাদের কনসাল্টিং এডিটর ডক্টর কৌশিক শীল ধারাবাহিকভাবে পোস্টমর্টেম করে চলেছেন আরজি করের ঘটনার, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে। তবুও এই বিশেষ পর্বটি আনতেই হলো, কারণ সোশ্যাল মিডিয়ায় এই দ্রোহের বিপ্লবী আশফাকুল্লাহ খানকে নিয়ে একটি পোস্ট বেশ ভাইরাল হয়ে উঠেছে। কি আছে সেই পোস্টে তা বলবো কিছুক্ষণ পর। তার আগে এই দ্রোহের জালিয়াতদের মুখোশটা টেনে নামানো খুব জরুরি, কারণ এই দ্রোহের বিপ্লবীরা আমাদের আবেগ নিয়ে খেলেছে, আমাদের ভুল বুঝিয়েছে, তার থেকে রীতিমতো ফায়দা তুলেছে, আর্থিক ফায়দা তুলেছে। প্রথম জালিয়াতটি হলেন সেই সিনিয়র ডাক্তার, যিনি প্রথম জানিয়েছিলেন যে 150 গ্রাম বীর্যের কথা। একজন ডাক্তার হয়েও মিথ্যাচার করেছেন। দ্বিতীয় জালিয়াত হলেন যারা পেলভিক বোন ভাঙার দাবি করেছিলেন, দেওয়াল ভেঙে প্রমাণ লোপাটের কথা বলেছিলেন, ময়না তদন্তে গাফিলতির কথা বলেছিলেন তড়িঘড়ি মৃতদেহ পুড়িয়ে দেবার আষাঢ়ে গপ্প। এরা হচ্ছে দ্বিতীয় স্তরের জালিয়াত। এতগুলো মিথ্যেতেই যদি আরজি করের ঘটনার পরিসমাপ্তি ঘটতো, তাতেও হয়তো আম বাঙালি তাদের ক্ষমা করে দিত। কিন্তু জালিয়াতির শেষ এখানেই হয়নি, বরং শুরু হয়েছে এখান থেকে। হাসপাতালের সরকারি ঘর দখল করে সেখান থেকে বেসরকারি ট্রাস্ট চালানোর মতন বেআইনি কাজ করতেও তাদের বুক কাঁপেনি একবারও, বরং প্রবল বিক্রমে কোটি কোটি টাকা তুলেছে তারা। প্রায় 5 কোটি টাকার হদিশ এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে। যদিও এই টাকা তোলার ব্যাপারে ব্যাপার স্যাপার গুলোকে আশ্চর্যজনক ভাবে তদন্তের বাইরে রাখা হয়েছে, তদন্তের মধ্যে এখনো আনা হয়নি। কেন আনা হয়নি সেটাও একটা খুব বড় রহস্য। আমরা জানি না এই রহস্যের সমাধান হবে কিনা। স্বাস্থ্য ভবনের সামনে হোক বা ধর্মতলায় 5 স্টার লাক্সারিয়াস আন্দোলন হোক, এর আগে কখনো আমরা কিন্তু এরকম লাক্সারিয়াস আন্দোলন দেখিও নি, শুনিও নি। শহরে এলিট বাবু বেবিদের প্রত্যক্ষ মদতে বেশ কিছু বড় হাসপাতাল, নার্সিংহোমের আর্থিক বদান্যতায় দ্রোহের নামে ফুলটুস মস্তি করতে দেখা গিয়েছে 3টি টিভি চ্যানেলের সৌজন্যে। আর এটাকে আপনি জালিয়াতি বলবেন কিনা জানি না, আমি জালিয়াত কথাটা ঠিক উল্লেখ করছি না, তবে এখানে একটা মিথ্যের দুর্গন্ধ ছড়িয়েছে। আর একটা ঘটনার কথা বলবো, সে মিথ্যেটা কি,
বলা হয়েছিল নির্যাতিতার বাবা মা এতই দরিদ্র যে তাদের সেলাই করে সংসার চালাতে হয়, অথচ তাদের মেয়ে একজন ড্রাইভারকে মাইনে দিয়ে এয়ার কন্ডিশন বিলাসবহুল গাড়ি চেপে ঘুরে বেড়াতেন কিভাবে, এটা আজও অজানা। নির্যাতিতার আয় ব্যয়ের হিসাব বা যা কি বলে ওটাকে ইনকাম এক্সপেন্ডিচার বা আয়কর রিটার্ন, সেটা কি আয়কর দপ্তর খোঁজ নিয়ে দেখেছে বা দেখবে? সবটাই কিন্তু কুয়াশায় ঘেরা। তারই মধ্যে সুপ্রিম কোর্ট লম্বা সময় নিয়েছে বিচারের জন্য। কথায় আছে জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড, অর্থাৎ বিচারের দীর্ঘ সময় লাগলে বা বিচার বিলম্বিত হলে বিচার নাকি আর পাওয়া যায় না। জানি না হতভাগ্য তিলোত্তমা আদৌ বিচার পাবে কিনা। ইতিমধ্যেই তিলোত্তমার মা বাবা তারা হতাশ, তারা সুপ্রিম কোর্টের প্রতিও আস্থা রাখতে পারছে না। একটু ভালো করে লক্ষ্য করুন, প্রথমে তারা কলকাতা পুলিশের উপর আস্থা রাখলেন না, সিবিআই তে গেলেন, তারপর সিবিআই তেও আস্থা নেই, সুপ্রিম কোর্টের মুখের দিকে তাকিয়ে রইলেন, সুপ্রিম কোর্টেও তাদের এখন আস্থা নেই। ইতিমধ্যেই তাদের লয়ার তাদের কেসটি ছেড়েও দিয়েছেন, কি হবে জানি না। মানে তিলোত্তমা যদি বিচার পায়ও, সেটা কবে পাবে, কতদিনে পাবে, কেউ বলতে পারছে না। সিবিআই মানে তদন্ত চেয়ে এখন তিলোত্তমার মা বাবাই বা তার পরিবারই হাত কামড়াচ্ছেন। মাত্র 62 দিনের মাথায় তদন্ত শেষ করে রাজ্য পুলিশ জয়নগরের অপরাধীকে ফাঁসির সাজা পর্যন্ত দিতে সক্ষম হয়েছে। আর আজকে এত দিন হয়ে গেল, তিলোত্তমা মানে এই সঞ্জয় রায় ছাড়া আর কেউ অভিযুক্ত কিনা খুন আর ধর্ষণের ঘটনায়, সেটা এখনো পর্যন্ত প্রমাণ করা গেল না। সব মিলিয়ে আরজি করের ঘটনার সুবিচার এখন বিষ মাও জলে। আর এই ঘোলা জলেই মাছ ধরতে নেমে পড়েছে আরো বেশ কিছু জালিয়াত। আসছি তাদের কথায়, তবে নিতে হবে ছোট্ট একটা বিরতি। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে পছন্দের চ্যানেল এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আমি প্রবীর বিশ্বাস নিয়ে এসেছি দ্রোহের নামে যারা জালিয়াতি করেছে তাদের একটা লম্বা তালিকা। দ্রোহের জুনিয়র জালিয়াতদের মধ্যে কয়েকজন বলেছিলেন, আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, যে গচ্ছিত যে কোটি কোটি টাকা তারা তুলেছেন এই দ্রোহের নামে, তা দিয়ে তারা স্বাস্থ্য শিবির করবে, চোখ অপারেশন শিবির করবে, রক্তদান শিবির করবে। অথচ আজ পর্যন্ত এই বিপুল টাকায় সুদের পর সুদ বাড়ছে লাফিয়ে লাফিয়ে, আমরা কোথাও একটাও রক্তদান শিবির দেখতে পেলাম না, একটাও চক্ষু অপারেশন শিবির দেখতে পেলাম না, একটাও স্বাস্থ্য শিবির দেখতে পেলাম না। হলোটা কি টাকাগুলোর? কাদের কাছে রইল? কারা এই টাকার সুদ হজম করছে? এসবের প্রতিবাদ করতেও দেখলাম না দ্রোহের আগুনে প্রচার পাওয়া ওই অস্তগামী সেলিব্রিটিদের। যদিও এদের মধ্যে একজন হাফ সেলিব্রিটি বলেই ফেলেছেন যে এই দ্রোহকে তারা 2026 পর্যন্ত টেনে টুনে নিয়ে যাবেন। তারই অঙ্গ হিসেবে দ্রোহের মিছিল টিছিল বেরোচ্ছে মাঝে মাঝে। যদিও তাদের ভিড় কমেছে, স্লোগানের ঝাঁঝ কমেছে, হারিয়ে গিয়েছে নকল মেরুদণ্ড আর সেই নকল প্লাস্টিকের মস্তিষ্ক। প্রচারের আলো আর সেভাবে পড়ছে না। এগিয়ে রাখা চ্যানেল আর লম্ফজম্প করে চোখে চোখ রাখা চ্যানেলগুলো এখন ব্যস্ত বাংলাদেশের হিন্দুদের জন্য ঘণ্টাখানেক খেউড় নিয়ে। ফলে জালিয়াতির সুযোগ গিয়েছে কমে উল্লেখযোগ্যভাবে। দ্রোহের বিপ্লবীরা কেউ সিনেমার পুরস্কার নিতে, কেউ রক কনসার্টে গিয়ে, কেউ মডেলিং করে আনন্দ উপভোগ করছে। অথচ এরাই নিদান দিয়েছিলেন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে বয়কট করতে। এটাও তো জালিয়াতি। এটা জালিয়াতি ছাড়া কি? এসব জালিয়াতকে পেছনে ফেলে সামনে এলো দ্রোহের বিপ্লবী আশফাকুল্লাহ নাইয়ার জালিয়াতির কথা। দেখুন, সব ডাক্তারই জালিয়াতির সাথে যুক্ত এমন কথা আমরা আগেও বলিনি, আজকেও বলছি না। কিন্তু আইসিসিতে মৃত রোগীকে রেখে ভুয়ো বিল বানিয়ে রোগীর পরিবারকে সর্বশান্ত করার অভিযোগ প্রায় তো শোনা যায়। যেমন শোনা যায় ডাক্তাররা ওষুধ কোম্পানির থেকে কলাটা, মূলটা বা উপঢৌকন নিয়ে
প্রেসক্রিপশন লেখেন, বা একদম সোজা কথায় প্রেসক্রিপশন লিখতে ওষুধ কোম্পানিদের থেকে তারা ঘুষ নেন। প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি গুলো যেগুলো আছে সেগুলো থেকে প্রায় 50% পর্যন্ত কমিশন খান। এসব অভিযোগ তো আছেই। এই জালিয়াতির নবতম সংযোজন হলো সরকারি হাসপাতালের পরিষেবা বন্ধ করে বেসরকারি হাসপাতালে ডিউটি করে স্বাস্থ্যসাথীর কার্ডের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা। যদিও এই নিয়ে রাজ্য সরকার বেশ কড়া অবস্থান নিতে চলেছেন। আর আরেকটা কথা না বললেই নয়, রাজ্য সরকারের অনুদানের বিনিময়ে ডাক্তার হয়ে এই সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা না দিয়ে বেসরকারি হাসপাতালে জয়েন করা, এটাও কি জালিয়াতি নয়? তবে ডাক্তারি পাস না করেও চিকিৎসা করাটা কিন্তু অনেক বড় জালিয়াতি, অনেক বড় অপরাধ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম দ্রোহের অন্যতম মুখ আশফাকুল্লাহ নাইয়া, তিনি নাকি ডাক্তারি ডিগ্রি হাতে পাওয়ার আগেই সিঙ্গুরের একটি ক্লিনিকে ভুয়ো ডিগ্রি দেখিয়ে রুগী দেখতে শুরু করে দিয়েছে। সিঙ্গুরের ক্লিনিকে তিনি রীতিমতো রুগী দেখছেন ডাক্তারি সার্টিফিকেট ছাড়া। যদি এই তথ্য সঠিক হয় তাহলে অবিলম্বে আশফাকুল্লাহ নাইয়ার গ্রেফতারের দাবি জানাচ্ছি আমরা। ডাক্তার না হয়েও রোগীর চিকিৎসা করা মানে তো সাধারণ মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলা। সরকারের এই ব্যাপারে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়াও প্রয়োজন। আমরা কথা বলেছিলাম এই ব্যাপারে আর এন টেগোর হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার অরিন্দম বিশ্বাসের সাথে। তিনি কি বলছেন আসুন একবার শুনে নেব। পরীক্ষায় পাশ করেননি, একটা কোর্স পার্সু করছেন, অর্থাৎ আমি যদি মেডিসিন এমডি করছি, আমি তার আগেই ঘোষণা করে দিলাম আমি এমডি মেডিসিন হয়ে গেছি, সেটা কিন্তু ঠিক নয়, সেটা বেআইনি। সেরকম ভাবেই যে প্রশ্নটা আসছে, কোনো একজন ডাক্তার ইএনটি পাশ করেনি, তখনও পাশ করেনি, কোর্স তার চলছে, সে যদি ঘোষণা করে দেয় আমি এমএসইএনটি বা যাই হোক, সেইটা কিন্তু আইনগতভাবে ঠিক নয়। আমরা পিজিটি লিখতে পারি, আমরা কোর্স করছি পিজিটি হিসেবে লেখা যায়, সেটা যদি প্র্যাকটিসিং অ্যালাউড হয়। কিন্তু পিজিটিটাও কোর্স অফিসিয়াল ভাবে আমার মনে হয় না লেখা যায়। অফিসিয়াল ভাবে আমি যে ডিগ্রিটা, যে সার্টিফিকেটটা হাতে করে পেয়েছি কাগজটা, সেইটার পরই কিন্তু আমি বলতে বিজ্ঞাপনে দিতে পারি যে আমি এমডি মেডিসিন, এমএসইএনটি, এমডি গাইনি বা যে সাবজেক্ট হোক, সেই সাবজেক্টের ওপর আমি সেই ডিগ্রিটা করেছি। কিন্তু আমি কোর্স চলাকালীন ঘোষণা করে দিলে সেটা কিন্তু বেআইনি। সেটা জানাচ্ছি, কিন্তু প্র্যাকটিসিং জায়গায় সেটা কিন্তু আইনি নয়। আমার বক্তব্য হচ্ছে, আমি যে কোর্সটা করছি সেটা আমি জানিয়ে প্র্যাকটিস করার প্রয়োজন নেই। যদি আমি প্র্যাকটিসিং অ্যালাউড, আমি যতদূর জানি একজন পোস্ট গ্রাজুয়েট যিনি গভর্নমেন্ট সার্ভিস বা গভর্নমেন্টে হসপিটালে আছেন, আইনত একটা বিষয় থাকে, তিনি প্র্যাকটিসিং সুবিধাটা পান না, বা হি অর শি ইজ নট অ্যালাউড টু প্র্যাকটিস। তো সেই জায়গায় থেকে এরকম করে ঘোষণা করে আগেই ডিগ্রি ঘোষণা করে দিচ্ছি, সেটা আইনগতভাবে ঠিক নয় এবং সেটা বেআইনি। এই ক্ষেত্রেও একই জিনিস আমি বলবো, এটা করা উচিত কখনোই নয়। ডাক্তার অরিন্দম বিশ্বাসের কথার পর আর কোনো কথাই থাকতে পারে না। তবে আমরা শেষ করব একটাই কথা বলে, যে ডাক্তারদের আমরা ভগবান মনে করি, যারা অত্যন্ত মেধাবী না হলে ডাক্তার হতে পারেন না, সমাজের সেই উচ্চ শ্রেণীর মেধাবীরাই যদি জালিয়াত হন, আমার আপনার ভরসা থাকবে কাদের ওপর? আজ এই পর্যন্ত। দেখা হবে আগামীকাল সকাল 9টায়। আসছেন প্রসূন গুপ্ত একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।